নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবার 10ই ফেব্রুয়ারি 2024। বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে 144তম 144th সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা আমন্ত্রণ জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানের বিষয় এবং বক্তা অপরিবর্তিত। বিষয় স্বামী বিবেকানন্দের পত্রাবলী এবং বক্তা শ্রী তনু গোস্বামী, যিনি আমার পাশেই বসে আছেন। এদের দুজনের পরিচয় নিষ্প্রয়োজন, তাই অহেতুক আমি বাক্য ব্যয় করছি না। আর বিশেষ সময় নষ্ট না করে আসুন আমরা আমাদের পরিচিত প্রার্থনা সঙ্গীত, যেটা গেয়েছেন আমাদের এই বাকচক্রের পরিচালক মণ্ডলীর সিনিয়র মোস্ট সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তার গাওয়া সেই প্রার্থনা সঙ্গীত শুনে আমাদের অনুষ্ঠান শুরু করছি। ভালো থাকবেন, আশা করি অনুষ্ঠান আপনাদের ভালো লাগবে। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেক অন্তর হলে নাহিরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেক অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি, অমনীয় মুখ হেরি শরমে যে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। নমস্কার। আজকে যে চিঠি নিয়ে আলোচনা করব সেটি স্বামীজি তার গুরুভাই স্বামী রামকৃষ্ণানন্দজিকে লিখেছিলেন 19শে মার্চ 1894 সাল। এখানেও স্বামীজি শিকাগোয় বিখ্যাত হয়ে গেছেন। তারপরে লেখা চিঠি, এদেশে আসিয়া অবধি তোমাদের পত্র লিখি নাই, কিন্তু হরিদাস ভাইয়ের পত্র সকল সমাচার জ্ঞাত হইলাম। জি.সি. ঘোষ এবং তোমরা যে হরিদাস ভাইয়ের যথাযথ খাতির করিয়াছ, তাহা বড়ই ভালো।
হরিদাস ভাই মানে হরিদাস বিহারী দাস দেশাই, জুনাগড়ের রাজার প্রাইম মিনিস্টার। তাকে স্বামীজি অসাধারণ কিছু চিঠি লিখেছিলেন। একটি চিঠিতে বলছেন যে যতদিন আমাদের দেশে সাধারণ মানুষ অশিক্ষার নিমজ্জিত হয়ে থাকবে, ততদিন আমি শিক্ষিত লোককে বিশ্বাসঘাতক বলে মনে করি, যারা সাধারণ মানুষের পয়সায় পড়াশোনা শিখে তার দিকে ফিরেও তাকায় না। সেই হরিদাস বিহারী দাস দেশাইকে স্বামীজির গুরু ভাইরা এবং গিরিশচন্দ্র ঘোষ তাঁরা খাতির করেছিলেন। স্বামীজি বড় আনন্দ পেয়েছেন। এবং এইখানে একটা কথা দিয়ে শুরু করি, এই যে স্বামীজি কম চিঠি লিখতেন তার কলকাতার গুরু ভাইদের, তার কারণ তিনি জানতেন যে পুলিশ তার পেছনে তাড়া করছেন। যত বেশি চিঠি লিখবেন তত তারা আইডেন্টিফাইড হয়ে যাবেন। এই আইডেন্টিফাইড হয়ে যাওয়ার ভয়, স্বামীজি তো নিজের মাকে চিঠি লিখতেনই না, বা লিখেছিলেন সেই চিঠিগুলো বাজেয়াপ্ত হয়ে যায়, একটি চিঠিও আমরা পাই না। ঠিক একইভাবে স্বামীজি আমরা দেখব তার যে গুরু ভাই তাদের খুব কম চিঠি লিখেছেন যাতে ধরা না পড়ে যান। এবং সেই যে স্বামীজি তার কীরকম আমেরিকার দিনগুলো সেটা নিয়ে লিখছেন, এদেশে আমার কোনো অভাব নাই, তবে ভিক্ষা চলে না, পরিশ্রম অর্থাৎ উপদেশ করিতে হয় স্থানে স্থানে। এদেশে যেমন গরম তেমনি শীত, গরমি কলকাতা অপেক্ষা কোনো অংশে কম নহে। শীতের কথা আর কী বলিব, সমস্ত দেশ 2-3 হাত, কোথাও 4-5 হাত বরফে ঢাকা। দক্ষিণ ভাগে বরফ নাই। বরফ তো ছোট জিনিস। যখন পাড়া 0-র উপরে 32 দাগে থাকে তখন বরফ পড়ে। কলকাতায় কদাচ 60 হয় 0-র উপরে। ইংল্যান্ডে কদাচ 0-র কাছে যায়। এখানে পাড়ার 0-র নিচে 40-50 তক নেমে যান। লিখতে পেরেছে কেউ? শিকাগোর বর্ণনা দিচ্ছেন মেরি হেলের বাড়ি থেকে লেখা চিঠি। শিকাগোর ঠান্ডার কথা বলছেন। 2023-এর শেষে আমরা যখন 24-এর দিকে আস্তে আস্তে যাচ্ছি, তখন আমরা কি দেখি, শিকাগোয় কত ঠান্ডা পড়ে। স্বামীজির সময় একটা বিপুল ঠান্ডা, সে তো বটেই, সেসব লিখছেন। তারপরে তিনি আবার সেই মহিলাদের প্রসঙ্গ এনেছেন এবং স্বামী রামকৃষ্ণানন্দজিকে লিখছেন, এদেশে মেয়ের মতো মেয়ে জগতে নাই। কি পবিত্র, স্বাধীন, সাপেক্ষ আর দয়াবতী মেয়েরাই এদেশের সব। বিদ্যা বুদ্ধি সব তাদের ভেতর। যিনি পুণ্যবানের গৃহে স্বয়ং লক্ষ্মী স্বরূপিণী। আমাদের দেশে এই বোঝো হরে, আর এদের মেয়েদের দেখে আমার আক্কেল গুরুম। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা। এদেশের বরফ যেমনি সাদা, তেমনি হাজার হাজার মেয়ে আছে, তাদের মনও পবিত্র। আর আমাদের 10 বছরের ব্যাটা বিউনিরা, প্রভু এখানে বুঝতে পারছি। আর দাদা, যত্র নার্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা। যেখানে শ্রীলোকেরা পূজিত হন সেখানেই দেবতারাও আনন্দ করেন। বুড়ো মনু বলেছে, আমরা মহাপাপী, শ্রীলোককে ঘৃণ্যকীট, নরকমার্গ ইত্যাদি বলে অধোগতি হয়েছে। বাপ আকাশ পাতাল ভেদ। এই যে ভারতবর্ষের নারীদের ওপর অত্যাচার, এটি স্বামীজি বারবার প্রতিবাদ করেছেন। এবং মনে রাখতে হবে, সিস্টার নিবেদিতাকে যে ইংল্যান্ড থেকে নিয়ে এসেছিলেন, সেটি মধ্যবিত্ত মেয়েদের পড়ানোর জন্যে। স্বামীজি জানতেন বেথুন স্কুল আছে, সেখানে সাহেবী পদ্ধতিতে ভারতীয় মেয়েদের সাহেব করে ফেলা হয়। তাই নিবেদিতাকে নিয়ে এলেন এবং সেই চিঠিটি নিবেদিতাকে আমন্ত্রণপত্র সেখানে লিখেছিলেন যে একসময় ভারতবর্ষ বহু মহীয়সী নারীর জন্ম দিয়েছে, এখন পারছে না, তাই তাকে বিদেশ থেকে আমদানি করতে হবে। আমদানি শব্দটা ব্যবহার করেছেন। তোমার ঐকান্তিকতা, পবিত্রতা এবং ধমনীতে প্রবাহিত কেল্টিক রক্ত তোমাকে যোগ্য নারীরূপে তৈরি করেছে। এই করে নিবেদিতাকে তিনি আমন্ত্রণ জানান এবং নিবেদিতা আসেন। আমরা দেখব স্বামীজি আবার আগের চিঠিতেও যেরকম স্বামীজি আমেরিকান মেয়েদের কথা বলেছেন, এইখানেও সেই একই কথা বলছেন এবং বলছেন যে এদের মনগুলো খুব পবিত্র। ভারতবর্ষে তো সেই মন এবং ভারতবর্ষের যে আস্তে আস্তে অধঃপতন তার কথা বলছেন। ওরে ভাই, দক্ষিণের দেশে যা দেখেছি, উচ্চ জাতির নিচের ওপর যে অত্যাচার,
মন্দিরে যে দেবদাসীদের নাচার ধুম, যে ধর্ম গরিবের দুঃখ দূর করতে পারে না, মানুষকে দেবতা করে না, তা কি আবার ধর্ম? আমাদের আর কি ধর্ম? আমাদের ছুত মার্গ খালি আমায় ছুঁয়ো না, আমায় ছুঁয়ো না। হে হরি, যে দেশে বড় বড় মাথাগুলো আজ 2000 বছর খালি বিচার করছে, ডানাতে খাবো কি বাঁতে খাবো, ডান দিকে জল নেব কি বাঁ দিকে জল নেব, ফট ফট সাহা ক্রুং ক্রুং হুং হুং করে, তাদের অধোগতি হবে না তো কার হবে? তিনি জানছে। আর মেয়েদের আমরা বলছি, নারী নরকের দ্বার। একটা ভালো কাজ করেছি, 7 বছরের মেয়ের সঙ্গে একটা 70 বছরের বুড়োর দুম করে বিয়ে দিয়ে দিয়েছি। এই 4 লাইন যদি পড়া যায় না, আমাদের দেশে তথাকথিত যারা ধর্ম নিয়ে কথা বলেন তারা বাড়িতে ঢুকে পড়বেন এবং রামকৃষ্ণ মিশনকে বলবেন এই 4টে লাইন বাদ দিয়ে দিন। এটা বিবেকানন্দ বলেননি, আপনারা যোগটোক দিয়েছেন, এ স্বামীজির কথা নয়। স্বামীজিরও বলতে হবে, স্বামীজি কী বড় মানুষ, বলেছেন দেখো ধর্মই আসল, পুজোই আসল। কি অসাধারণ কথা! মন্দিরে যে দেবদাসীদের নাচার ধুম, যে ধর্ম এবং সেই যে দক্ষিণ ভারতে স্বামীজি দেখেছিলেন কাছ থেকে, প্রচুর দেবদাসীদের ওপর বই আছে, আনফর্চুনেটলি কেউ পড়ে না। তাদের কি সীমাহীন অত্যাচার করা হয়েছে বছরের পর বছর, পুরুষরা করেছে আর কেউ করেনি। সেই রকম অত্যাচার আর পৃথিবীতে কোথাও হয়েছে বলে মনে হয় না। তারপর বলছেন, যে ধর্ম গরিবের দুঃখ দূর করে না, মানুষকে দেবতা করে না, তা আবার কিসের ধর্ম? আমাদের আর ধর্ম কি? আমাদের ছুতমার খালি আমায় ছুঁয়ো না, আমায় ছুঁয়ো না। হে হরি, যে দেশের বড় বড় মাথাগুলো আজ 2000 বছর খালি বিচার করছে, ডানাতে খাবো কি বাঁতে খাবো, ডান দিকে জল নেব নাকি বাঁ দিকে জল নেব, ফট ফট সাহা ক্রিং ক্রুং হুঁ হুঁ করে, তাদের অধোগতি হবে না তো কার হবে? কার হবে? এবং বলছেন, তার চোখে কে ধুলো দেয় বাবা? এই যে বিশ্ব চরাচর দেখছেন, এই 4টে লাইন এখনকার তথাকথিত ধর্মাচরণ যারা করেন তাদের বাড়িতে ঢুকিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট, অথবা স্বামীজিকে ঢুকিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। একদম বেলুর মঠে ফতোয়া যে এই বাদ দিয়ে দাও। সেদিন শুনছিলাম, এই কি ভয়ঙ্কর কথা বলছেন, গরিবদের দুঃখ, গরিবের সঙ্গে ধর্মের কোনো যোগ নেই, ধর্ম তো বড় লোকদের, গরিবের কোনো স্থান আছে নাকি? কালীঘাট মন্দিরে কোনো দরিদ্র যেতে পারে নাকি? ধর্ম বড় লোকদের জন্যে, এবং সেই তাদের জন্যেই ধর্ম ব্যবস্থা সব করে রেখেছে। এবং বড় মাথাগুলো 2000 বছর খালি বিচার করছে, তাদের কি হবে? তাদের অধোগতি কি আটকাবে? তারপর স্বামীজি আরও ভয়ঙ্কর, যে দেশে কোটি কোটি মানুষ মহুয়ার ফুল খেয়ে থাকে, আর 10-20 লাখ সাধু আর ক্রোধ 10 ব্রাহ্মণ ওই গরিবদের রক্ত চুষে খায়, তাদের উন্নতির কোনো চেষ্টা করে না, সে কি দেশ না নরক? সে ধর্ম না পিশাচ নৃত্য? দাদা একটু তলিয়ে বোঝো। ভারতবর্ষ ঘুরে ঘুরে দেখেছি, এদেশ দেখছি, কারণ বিনা কার্য হয় কি, পাপ বিনা সাজা মিলে কি? এই যে ভারতবর্ষের সোশিওলজিক্যাল অ্যানালিসিস, আমার খুব দুঃখ লাগে যে আমাদের দেশে প্রচুর পণ্ডিত মানুষ, তারা বিবেকানন্দকে পড়লেন না লোকটা গেরুয়া পড়তেন বলে, এবং রামকৃষ্ণ মিশন তৈরি করেছিলেন বলে। কোনো মিশনের কোনো সাধুর সঙ্গে তাদের মন কষাকষি হয়েছে, বিবেকানন্দ থেকে মনটা সরিয়ে দিলেন। হিস্ট্রির একেবারে মূলে আঘাত করেছিলেন বিবেকানন্দ, যে দেশটা অধঃপতনে চলে গেল কেন? কারণ সাধারণ মানুষকে তারা অবজ্ঞা করলো বলে। যে দেশে কোটি কোটি মানুষ মহুয়ার ফুল খেয়ে থাকে, আর 10-20 লাখ সাধু আর ক্রোধ 10 ব্রাহ্মণ ওই গরিবদের রক্ত চুষে খায়, আর তাদের উন্নতির কোনো চেষ্টা করে না, সে কি দেশ না নরক? সে ধর্ম না পিশাচ নৃত্য? তাদের এটি তলিয়ে দেখো। ভারতবর্ষ ঘুরে ঘুরে দেখেছি, এদেশ দেখেছি, কারণ বিনা কার্য হয় কি? এই যে স্বামীজির অসাধারণ কথা, যে এই যে ভারতবর্ষ সাধারণ মানুষের জন্য কোনো সিম্প্যাথি নেই, তাই জন্য এক জায়গায় দুঃখ করে বলেছেন, ভারতের শাস্ত্রে মহাসাম্য আর কাজে মহাভেদ বুদ্ধি। নিষ্কাম কর্মের কথা ভারতবর্ষে সারা কেউ ভেবে প্রচার করেনি, কিন্তু ব্যক্তিগত কাজে আমরা তার্কিক, দাম্ভিক, নিজের চামড়ার বাইরে কিছু ভাবতে পারি না। আমরা যখনই কোনো পুজো অর্চনা করি, এখনও করি, আমার সুবিধেই যে আমি তো একদম প্রকৃত বিবেকানন্দের চালা, আমার প্রাতিষ্ঠানিক ধর্মের প্রতি কোনো বিশ্বাস নেই। আমি মন্দির, মসজিদ, গির্জা কোনোটাতেই যাই না। আমি বিশ্বাস করি না ভগবানকে ঘুষ দেওয়া যায়।
আমি বিশ্বাস করি তিনি অন্তরের জিনিস, এবং অন্তরের জিনিসকে যখনই আমরা বাইরে নিয়ে আসি তখন আর ঠাকুরকে মনে কোণে বনে থাকে না, ঠাকুর তখন হুজুগে পরিণত হয়। এই হুজুগটার বিরুদ্ধে ছিলেন স্বামীজি। তাই বলছেন যে সাধারণ মানুষের যে কথা, সেই কথা তাদের কথা কেউ বলে না, তার দিকে তাকায় না। দাদা এই সব দেখে, বিশেষ দরিদ্র আর অজ্ঞতা দেখে আমার ঘুম হয় না। একটা বুদ্ধি ঠাউরেলুম, কেপ কমোডিনে মা কুমারীর মন্দিরে বসে ভারতবর্ষের শেষ পাথরের টুকরোর ওপর বসে এই যে আমরা একজন সন্ন্যাসী আছি, ঘুরে ঘুরে বেড়াচ্ছি, লোককে মেটাফিজিক্স শিক্ষা দিচ্ছি, এ সব পাগলামি। খালি পেটে ধর্ম হয় না, গুরুদেব যা বলতেন। ওই যে গরিবগুলো পশুর মতো জীবনযাপন করছে, তার কারণ মূর্খতা। পাজি ব্যাটারা 4 যুগ ধরে ওদের রক্ত চুষে খেয়েছে আর 2 পা দোলাচ্ছে। বলতে পেরেছেন কেউ? কেউ বলতে পারেননি। রবীন্দ্রনাথের কলম দিয়েও বেরোয়নি এই কথা। এই যে সাধারণ মানুষের জন্য কান্না, এ তো কান্নার কথা। এটা একটা 30 বছরের ছেলে কাঁদছেন তার লেখার মধ্যে দিয়ে, যে কন্যাকুমারীর শেষ খণ্ডে বসে তার মনে হয়েছে যে এই যে আমরা মেটাফিজিক্স শেখাচ্ছি, গরিবদের কাছে গিয়ে ধর্মের কথা বলছি, তাদের অপমান করছি, এইসব পাগলামি স্বামীজি বলেছেন। এই কথাই স্বামীজি অন্যভাবে শিকাগোয় বলেছিলেন যে যখন আমাদের দেশে মৃতদেহের পাহাড় তৈরি হয়, যারা গির্জা বানান তারা সেদিকে তাকায় না। আমি এখন বুঝতে পারছি এই সাধারণ মানুষের জন্য টাকা তোলাটা কত কঠিন। নাও আই ফাইন্ড হাউ ডিফিকাল্ট ইট ইজ টু কালেক্ট মানি ফর দ্য হিডেন্স ফ্রম দ্য খ্রিশ্চান ইন এ খ্রিশ্চান ল্যান্ড। এবং সেইখানে স্বামীজি বলেছিলেন আমাদের কাছে তখন যারা রুটি চায়, বিনিময়ে আমরা নুডি উপহার দিই। একটি অভক্ত মানুষকে ধর্মের কথা শোনানো মানে তাকে অপমান করা। ইটস এন ইনসাল্ট টু এ হাংরি ম্যান টু অফার ইম মেটাফিজিক্স। তাই কাব্য নয় বিবেকানন্দের, একেবারে মূল কথাটি বলেছেন। সুকান্তর একটি কবিতা আছে, সেখানে তিনি বলছেন প্রয়োজন নেই স্নিগ্ধ কবিতার, কবিতা আজকে দিলাম তোমায় ছুটি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। বলেছিলেন অনেক পরে বিবেকানন্দের। আর বিবেকানন্দ গুরুভাইকে লিখছেন যে আমরা যখন বলি শিক্ষা দিচ্ছে সব পাগলামি, এ দিয়ে কিছু হবে না, খালি পেটে কখনো ধর্ম হয় না। গুরুদেব যা বলতেন, মনে করো কতগুলো সন্ন্যাসী গায়ে গায়ে ঘুরে বেড়াচ্ছে, কোন কাজ করে, তেমনি কতগুলো নিঃস্বার্থ পরহিতা চিকিৎসা সন্ন্যাসী গ্রামে গ্রামে বিদ্যা বিতরণ করে বেড়ায়, নানা উপায়ে নানা কথা, ম্যাপ, ক্যামেরা, গ্লোব ইত্যাদি সহায় আচণ্ডালের উন্নতিকল্পে বেড়ায়। তাহলে কালের মঙ্গল হতে পারে কি না? এই সমস্ত প্ল্যান আমি এইটুকু চিঠিতে লিখতে পারবো না। ফল কথা, ইফ দ্য মাউন্টেন ডাজন্ট কাম টু মোহাম্মদ, মোহাম্মদ মাস্ট কাম টু দ্য মাউন্টেন। গরিবেরা এত গরিব তারা স্কুল পাঠশালায় আসতে পারে না, আর কবিতা ফবিতা পড়ে তাদের কোনো উপকার নাই। উই অ্যাজ এ নেশন হ্যাভ লস্ট আওয়ার ইন্ডিভিজুয়ালিটি অ্যান্ড দ্যাট ইজ দ্য কজ অফ অল আওয়ার মিসচিফ ইন ইন্ডিয়া. We have to give back to the nation its lost individuality and raise the masses. The Hindu, the Mohammedan, the Christian all have trampled them underfoot. Again, the force to raise them must come from inside, that is, from the Orthodox Hindus. In every country, the evils exist, not with but against religion. Religion, therefore, is not to blame, but men. এই যে কথাটি স্বামীজি বলছেন চিঠিতে, বলছেন যে প্ল্যান রয়েছে এবং কী সব কথা। 1893 সালে বলছেন ম্যাপ, ক্যামেরা, গ্লোব ইত্যাদি সহ আচণ্ডালের উন্নতিকল্পে বেড়াও, তাদের কালে মঙ্গল হতে পারে কিনা সেটা দেখো। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের কথা বলছেন। ক্যামেরা নিয়ে বলবো মানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন 1893 সালে। সেইটি বুঝে গিয়েছিলেন যে মুখে মুখে শিক্ষা দাও, পুঁথি পাতরার কাজ নয়, বেসিক এডুকেশনটা দিয়ে দাও, তারপর ফ্যাকাল্টি ডেভেলপ করতে শেখাও। এবং বলছেন যে আমরা দেশ হিসেবে কেন শেষ হয়ে গেছি, উই লস্ট আওয়ার ইন্ডিভিজুয়ালিটি অ্যান্ড দ্যাট ইজ দ্য কজ অফ অল দ্য মিসচিফ ইন ইন্ডিয়া। ইন্ডিভিজুয়ালিটি চলে গেল, যেহেতু ক্লার্ক ম্যানুফ্যাকচারিং এডুকেশান, তাই মানুষের ব্যক্তি রইল না। আমাদের দেশে যে কারণে একটি ছাত্র সে খুব ভালো হলেও এক প্যারাগ্রাফ কী বিষয় পড়ছি লিখতে পারে না, কারণ মুখস্থ করে উত্তর দিতে হয়, নোট পড়তে হয়, নোট বলতে হয়, নোটটাকে বমি করতে হয় পরীক্ষার খাতায়। আমার স্মৃতিশক্তি এতই ভালো ছিল, আমাকে মাস্টারমশাই বলতেন খবরদার কারুর কোড দেবে না, তাহলে ভাববে যে তুমি টুকেছো, ওটাকে ইনডাইরেক্ট স্পিচে লিখবে।
কারণ ওই আমাদের দেশে নোট মুখস্থ করে এই শ্লোকে বড় হয়েছে, তারাই পণ্ডিত। যে আমি একটা খুব ভালো কথা বলি, আমার ছেলে ইতিহাস নিয়ে গবেষণা করে, তাকে আমি বলি, দেখো ভাই, আমাদের দেশের পণ্ডিত কেমন জানো তো, 2 পাতা বিবেকানন্দ নিয়ে লিখতে হবে, তা 10টা রেফারেন্স বই। তার মানে আমার বলার কিছু নেই, আমি রেফারেন্স বইটাই পড়তাম, তোমার কথা পড়ছি কেন? নিজেদের আমাদের বলার কিচ্ছু নেই। আমি যখন অনুরোধ করি আমার কাগজের পক্ষে থেকে কোনো মাস্টার মশাইকে যে আপনি না একটা 2000 শব্দ আমাকে 15 দিনে লিখে দেবেন, বলেন 15 দিনে? না না, বড় কম সময়। কেন বলছেন? বিষয়টা জানেন না বলে। বিষয়টা যদি জানতেন গড়গড় করে লেখা বেরোতো, গড়গড় করে লেখা বেরিয়ে আসতো। আমরা বিষয়টা জানি না, আমাদের শিক্ষাটা ভুল বলে, এবং আমরা ইন্ডিভিজুয়ালিটাকে শেষ করে দিই আমাদের ব্যক্তি। এবং স্বামীজি পরিষ্কার করে বলছেন, উই হ্যাভ টু গিভ ব্যাক টু দ্য নেশন ইটস লস্ট ইন্ডিভিজুয়ালিটি অ্যান্ড রেজ দি মাসেস। সাধারণ মানুষকে জাগিয়ে তুলতে হবে। যে কারণে স্বামী লোকেশ্বরানন্দ যখন রাশিয়ায় গিয়েছিলেন, রাশিয়ার স্টেট গেস্ট হয়ে, যখন মহারাজ বক্তৃতা দেবেন, তার আগে যেই তিনি দাঁড়িয়ে উঠেছেন, সঙ্গে সঙ্গে সবাই ক্ল্যাপ দিতে শুরু করেছে। তা লোকেশ্বরজি আমাকে কলকাতা এসে বলেছিলেন যে আমি দোভাষীকে বললাম, আসলে আমার মুন্ডিত মস্তক, গেরুয়া পোশাক, রাশিয়ানরা তো প্রাতিষ্ঠানিক ধর্ম বিশ্বাস করেন, তারা কমিউনিস্ট, আর আমি ধর্মজগতের মানুষ, তাই হয়তো চাইছে আমি না বলি। তখন সে দোভাষী, সে ভদ্রমহিলাকে আমি চিন্তা এসেছিলেন কলকাতা মীরা বলে, সে ভদ্রমহিলা লোকেশ্বরজিকে বলছেন, আপনি রাশিয়ান ভাষা জানেন না? ওরা বলছে নিজের ভাষায়, ইউ হ্যাভ কাম ফ্রম দি ফার্স্ট কমিউনিস্ট অফ ইন্ডিয়া বিবেকানন্দ। কেন? এই মাসকে জাগানোর কথা। ভূপেন্দ্রনাথ দত্তের একটি অপূর্ব লেখা আছে, কেন স্বামীজিকে মানি। সেখানে বলেছিলেন তিনি জানতেন যে ধর্মের মধ্যে নানা ঝগড়া আছে বিভিন্ন মতের মধ্যে, তিনি তাই জন্যে একটা কালচারাল রেভলিউশন তিনি আনতে চেয়েছিলেন। কালচারাল রেভলিউশন মানে যখন মানুষের সাংস্কৃতিক বিপ্লব, সাংস্কৃতিক বিপ্লব মানে গান বাজনা নয়, ভেতর থেকে সূক্ষ্ম হয়ে যাওয়া, একমাত্র তার জন্য সেইভাবেই দেশ জেগে উঠতে পারে। এটি বিবেকানন্দ বিশ্বাস করতেন। আমরা সেটা করলাম না। কেন করলাম না? আমরা কখনো দরিদ্রদের সঙ্গে মিশলাম না বলতে যন্ত্রণাটা বুঝলাম না। এবং গ্রামে যে স্কুল তৈরি করা হলো, সেই স্কুল শহরের স্কুলের মতোই সেই আবার ক্লার্ক লাইক এডুকেশন তৈরি করতে লাগলো, আর কিচ্ছু করলো না। সে শেখালো না তুমি নিজের মতো করে লেখো। গ্রামের একটা ছেলে বা মেয়ে, সে ছোটোবেলা থেকে বলতে পারে কখন ফুল আসবে গাছে, হাওয়াটা কোন দিকে বইলে কি হয়, কোন হাওয়ায় ঝড় হয় আর কোন হাওয়ায় বাতাস গায়ে লেগে গাটা ঠান্ডা করে, একটা বাচ্চা জানে। আমরা সেটা রাখলাম না। আমি তাকে স্টিম রোল করে একটা শহরের বাচ্চা করে ফেললাম। সে এ ফর অ্যাপল, বি ফর ব্যাট, সি ফর ক্যাট, ডি ফর ডগ বলল, এবং হাপিতে সে বসে রইলাম কবে একটা সরকারি চাকরি পাবো। কারণ 27 তারিখে মাইনেটা ঢুকে যাবে ব্যাংকে। দেশের প্রতি কোনো দান নেই, কোনো দায়বদ্ধতা নেই, কোনো দয়া নেই, কোনো মায়া নেই ইত্যাদি। স্বামীজি তাই ব্যতিক্রম ছিলেন। তিনি বলেছিলেন, কাঁদো, কাঁদলে চোখ সাফ হয়, ভেতরের ব্রহ্মসিংহ জেগে ওঠেন। প্রত্যেকটা চিঠি দেখবেন জাগরণের কথা বলছেন। নিজে বলছেন তো যে আমার চিঠি যে পড়বে সে আমার শক্তি পাবে। শুরু করলেন ভারতবর্ষের নারী জাতির প্রতি অপমান নিয়ে, শেষ করলেন তার পরিকল্পনা নিয়ে, যে কীভাবে তিনি ছড়িয়ে পড়বেন, সাধুরা ছড়িয়ে পড়বে। এটা অপূর্ব চিঠিতে লিখছেন, একটি চিঠিতে পরে আলোচনা করব। 100,000 men and women fired with the zeal of holiness, fortified with eternal faith in the Lord, nerved to lion's courage by their sympathy for the poor and the fallen and the downtrodden, will go down the length and breadth of the country, preaching the gospel of salvation, the gospel of help, the gospel of social raising up, the gospel of equality. পবিত্রতার অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে ছেলেমেয়েরা গ্রামগঞ্জে ছড়িয়ে পড়বে। তারা কি করবে? গসপেল অফ ইকুয়ালিটি, ঐক্যের কথা বলবে, সামাজিক ঐক্যের কথা বলবে, সামাজিক জাগরণের কথা বলবে এবং সহায়তা সেবার কথা বলবে। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাই তো আমরা ইমপ্লিমেন্ট করলাম না। কেন করলাম না? কারণ যে আইএএস অফিসাররা কাজে লাগাবেন তাদের মানুষের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। আমাকে প্রচুর মানুষ বলেন, আমি যেহেতু কাগজে আছি, যে রাজনৈতিক নেতারা চোর। আমি বলি চোর না,
তাদের অনেক বড় চোর হচ্ছে বিউরোক্র্যাটরা, যারা ইমপ্লিমেন্টিং অথরিটি। আজকে যদি একটা বিডিও, একটা এসডিও, একটা এডিএম তাদের মানুষের জন্য কাজ করে, অবাক হয়ে যেতে হয়। একটি ছোট ঘটনা বলে শেষ করি। রামকৃষ্ণ মিশন থেকে একটি ছেলে পাশ করেছিল, খুব ভালো রেজাল্ট। তারপর সে টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স থেকে সে পাশ করে এবং পাশ করে এখন ঝাড়গ্রামে একটি বড় কোম্পানিতে সে সিএসআর দেখাশোনা করে। এবং যেহেতু রামকৃষ্ণ মিশনে পড়েছিল, তাই জন্যে তার সাধারণ মানুষের কথা সে জানতো এবং সাধারণ মানুষের সাথে কাজও করেছিল। এখন সে গ্রামে গ্রামে গিয়ে যেভাবে পরিবর্তন এনেছে এ দেখবার মতন। একটা বিডিও পারতেন না করতে, একটা এসডিও পারতেন না করতে, একটা ডিএম পারতেন না করতে। মানুষের প্রতি কোনো দায়বদ্ধতাই তো নেই, মানুষের জন্য তো কোনো কান্না নেই। আমি কবে গিয়ে ঢোলপুর হাউসের একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবো আর লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন থেকে পাশ করে রে আমাকে ডিএম সাহেব বলবে? এই ছেলেটা অবাক করা কাণ্ড। আমি বলেছিলাম, বলে জানেন দাদা, আমাকে সব বন্ধু বান্ধবরা বলে তুমি একটা এই ভালো জায়গা থেকে কাজ করলে, তার আগে তুমি জোকা থেকে MBA পাস করলে, তারপর টাটা ইনস্টিটিউট টাটা সোশ্যাল সায়েন্স থেকে পাস করে তুমি এই গ্রামে গিয়ে কাজ করছো, তুমি কত টাকা মায়না স্যাক্রিফাইস করলে। তখন সে ছেলেটি বলেছিল আমাকে, আমি যখন রাঁচিতে পড়তাম আমাকে হেডমাস্টার মহারাজ বলেছিলেন যে জীবনে দুটো জিনিসের পরিষ্কার ধারণা রাখবে, নিড এবং গ্রিড। নিড এবং গ্রিড যদি ঠিক করে নিতে পারো তাহলে বেতালে পা পড়বে না। এই রকম ছেলে আমাদের অ্যাসেট। বিবেকানন্দ এই ছেলেই তৈরি করতে চেয়েছেন, যারা সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধ হবে, সাধারণ মানুষকে ভালোবাসবে এবং দেশ গঠনের সহায়ক হবে। বিবেকানন্দ সেই যে স্বপ্ন, সেটা নিশ্চয়ই অনেকখানি সাফল্যের দিকে আস্তে আস্তে যাচ্ছে। যে গতিতে যাওয়া উচিত ছিল সে গতিতে যাচ্ছে না বলে আমাদের যন্ত্রণা, কিন্তু একটু একটু করে যাচ্ছে। কারণ স্বাধীনতার ৭৫ বছর আমাদের কানে কেউ বিবেকানন্দ শোনাননি, কেউ বলেননি যে বিবেকানন্দ পড়াটা আবশ্যিক, কেউ বলেননি সমাজের মানুষকে, হতভাগ্য মানুষকে ভালোবাসাটা উচিত, কেউ বলেননি। এবং যখন আস্তে আস্তে সেদিকে নজর ছেলে মেয়েদের যাচ্ছে, নিশ্চয়ই খুব উজ্জ্বল ভবিষ্যৎ তাদের হবে এবং নতুনভাবে যে ভারত জেগে উঠবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই দুটি গত সপ্তাহে যে চিঠিটি পড়েছিলাম সেই চিঠির মধ্যেও সে জাগরণের কথা, এ সপ্তাহের চিঠিতে জাগরণের কথা। আবার পরের দিন আরেকটি চিঠি নিয়ে আলোচনা করব। আপনাদের নমস্কার জানিয়ে, শুভরাত্রি জানিয়ে আজকে শেষ করছি। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।